আমি যদি এই রাস্তার এই পাশে হাঁটি, বাবা আমার দিকে ওই পাশে চলে গেছে। উনি আমার সাথে পরিচয় দিতেও রাজি নাই। তখন কিন্তু আমাদের খেলাধুলার বয়স। আমার সামনে অন্য ছেলেপেলেরা খেলতো, দেখলে আমার অনেক কষ্ট লাগতো। আমি বললাম, "আমার তো একটা প্যান্ট কিনে দেন।" বলতেছে যে, "তোমার এখন প্যান্ট কিনে কি লাভ? লুঙ্গি পরে কি ঈদ হয় না?" অনেক বকা করতো আমারে যে, "তুই পারবি না কিছু করতে।" আমি বাবার যত রকমের মানে বকা-বাদ্য বা যত ধরনের ইয়ে ছিল, আমি এটা সবসময় উনার দোয়া হিসাবে আমি এটা মাইনা নিছি। আমি কিছু করে দেখাইতে হইব। কিন্তু আজকে আমি বাবাকে দেখাইতে পারি নাই আরকি। যে আমি একটা সময় যেই লোক কিনা মার্কেটে ৫০ টা মানিব্যাগ নিয়ে বেচতে পারি নাই। এখন আমার এখানে মনে করেন যে ২, ৪, ৫, ১০ জন কাস্টমার বসে থাকে এসে। শিডিউল দিয়া মাল দিতে হয় ওদের। ৳১ র জন্য মার্কেট যেতে পারি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমি ৫০-১ কোটি টাকার কাজও আমি করতে পারি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। সবাই বাদশা নামেই চিনে। আমার জন্মস্থান ছিল খাগড়াছড়িতে। তো বাপ-দাদার আমল থেকে আমাদের বাড়ি ছিল নোয়াখালী। আমার দাদা একসময় জায়গা বিক্রি করে উনি খাগড়াছড়িতে শিফট হয়ে যায় আরকি। আমাদের জন্মই খাগড়াছড়ি। আমার বয়স যখন সম্ভবত ২.৫-৩ বছর তখন আমরা ঢাকায় চলে আসি। ৩৫-৩৬ বছর বয়স অলরেডি হয়ে গেছে। ভাই-বোন ছিলাম ৫ জন। ৫ ভাই-বোনের ভিতরে আমি হলাম মেজো। আমরা ২ ভাই-বোনই স্কুলে পড়ালেখা করতাম। বাবা অনেক চেষ্টা করছে। পড়ালেখা আসলে আমরা ওরকম করতে পারি নাই। পড়ালেখা করানোর মতো উনার সক্ষমতা ওরকম ছিল না। বড় বোনের বিয়ে হয়ে গেল ক্লাস 6 এ। অল্প বয়সে ওর বিয়ে হয়ে গেছে। আমি 7-8 পর্যন্ত কোনরকম পড়ালেখা করছি। তো একটা সময় বাবা যতটুকুই ব্যবসা-বাণিজ্য করতেছিল, হালটা ওইভাবে ধরে রাখতে পারতেছিল না। দেনা-পানা হয়ে গেল ব্যবসায় যেহেতু উনি সাইন করতে পারে নাই। চামড়া ব্যবসায়ী। তারপর আমরা একটা সময় আমাদেরকে সবাইকে বাড়িতে শিফট করে দিল। যাওয়ার পরে উনি বলতেছে যে, "তুমি যেহেতু পড়ালেখা করতে পারো নাই, হাতের কাজ শিখতে পারো তাহলে তুমি হয়তো জীবনে কিছু করতে পারবা।" তখন বাবা আমাকে একটা ওই যে কাঠমিস্ত্রি যে ফার্নিচারের দোকানে আমাকে লাগায় দেয় আরকি। ওইখানে যেই পরিশ্রম, ওই পরিশ্রমটা আমি নিতে পারছি না। আমার তখন বয়স ছিল মেবি ১৪-১৫ বছর। সালটা ৯৮-৯৯ এরকম। ওইখানে মাসখানেক করার পরে ওইখানে আর আমার সম্ভব হয়নি। আমি করতে পারিনি। বাবা আমাকে তখন আবার বলে যে, "তুমি এটা পারবা না, তাহলে কি পারবা?" তখন উনি আমাকে আবার ইলেকট্রিসিটির কাজে আমারে লাগাইয়া দেয়। প্রায় বছরখানেক ছিলাম। যার সাথে ছিলাম উনি খুব ভালো লোকই ছিল। উনার বাড়িতে থাকতাম। উনার ওইখানে খাওয়া-দাওয়া একটু সমস্যা হতো, অনেক সমস্যা হতো। যার কারণে আমি অনেক কষ্ট ফিল করতাম। যেহেতু একটা মানুষের এই বেঁচে থাকার জন্য খাওয়া-দাওয়াটাই হলো মেইন। যার কাছে ছিলাম উনি বলল যে, "আমাদের এখানে যেহেতু তুমি সমস্যা, আমাদের এখানে ম্যাচিং হইতে পারতেছ না, তাহলে তুমি অন্য কিছু করো।" তখন ওখান থেকেও চলে আসলাম। পরে উনি আমাকে আমাদেরই এক চাচা দূর সম্পর্কের, উনার ছোট ভাইয়ের কাছে আমাকে চট্টগ্রামে পাঠায় দেয়। ওইখানে আমি স্কুল ব্যাগ, ট্রাভেল ব্যাগ, ফেব্রিক্স এর যেই ইয়াগুলা বানানো হয় বা আপনি রেক্সিনের বলতে পারেন। এরকমের আরকি কিছু কাজ-টাজ করছি ওখানে প্রায় ২ বছরের মতো। বাবা তখন খাগড়াছড়িতে যা ছিল উনার এই পৈতৃক সম্পত্তি যা ছিল, বাবার ভিটাবাড়ি যা ছিল ওগুলো সবগুলো বিক্রি করে দেয় একরকম। তো হালকা পাতলা কিছু ছিল যেটা আরকি না থাকার মতোই। অনেক কিছুই করার চেষ্টা করে উনার জীবনের। ফলের ব্যবসা থেকে নিয়ে উনি সবজির ব্যবসা, মোটামুটি অনেক চেষ্টা করছে। কিছুই করতে পারেনি। কোন কিছুতেই আর সাইন করতে পারতেছিল না। তখন উনি আবার ঢাকা চলে আসছে। উনার সাথে যারা ছিল ব্যবসায়ী, ভাই-ব্রাদার, উনার বন্ধু-বান্ধব যারা ছিল ওরা বলছে, "ঢাকায় চলে আসো। ঢাকায় আইসা তুমি আবার আগের ব্যবসাগুলো করো।" আমি তখন চট্টগ্রাম। তো দেখা গেছে বাজার করতে হতো। বাজার করে এনে এগুলো আবার মনে করো রান্নাবাড়ি করে খাইতে হইতো। যাই হোক দেখা গেছে তখন যে কাজগুলো করতাম উনার মনোভূত হতো না। নিয়ে আইসা অনেক সময় চিল্লাপাল্লা করতো, "তুমি কি করছো?" আসলে তখন তো ছিলাম ছোট একরকম। তখন কিন্তু আমাদের খেলাধুলার বয়স। আমার সামনে অন্য ছেলেপেলেরা খেলতো, দেখলে আমার অনেক কষ্ট লাগতো। ওই সেক্টরে আমি যখন দেখছি তখনও ৳৫,০০০-৭,০০০ একটা কর্মচারীর সেলারি ছিল। হ্যাঁ? বেতন ছিল যেখানে আমি মনে করেন যে আমাকে উনি ৳১ ও দিত না। আমি কাজ করতাম শুধু কাজই। জাস্ট খালি রাত্রে ১২:০০ র পরে যায়া আপনার সকাল ৮:০০ পর্যন্ত এতটুকু ঘুমানো ছাড়া আর কাজ ছাড়া আর আমি কিছুই পাই নাই। প্রতি শুক্রবার যে একটা মানে অফ ডে থাকতো, ওইটা কি জিনিস ওটাও জানতাম না। ঈদের সময় আসতো আমি যখন বাড়িঘরে যাবো, তখন উনি খুব নছরামছি করতো বা মানে উনার যাইতে দিত না।
বা দিলেও উনি মনে করেন যে এই আমাকে ঠিক মতো উনি ভাড়াটাও দিত না। আমি বললাম, "আমার তো একটা প্যান্ট কিনে দেন।" বলতেছে যে, "তোমার এখন প্যান্ট কিনে কি লাভ? লুঙ্গি পরে কি ঈদ হয় না?" পরে দেখতেছি যে না, আমার পক্ষে আর সম্ভব না। তখন বাবা আবার আমাকে বলল যে, "দেখ, যাই হোক ওইখানে তো যা হইছে, এখন আমি যেহেতু ঢাকায় আসছি, তুমি চাইলে এখন ঢাকায় আসতে পারো।" লেদারের উনি ওই ছাটা-মাটা বা ওই জুট যেটাকে বলে আরকি, এগুলো মনে করেন যে নিয়ে উনি আবার শুরু করছে ঢাকায় আইসা। আমাকে ঢাকায় আবার নিয়ে আসলো। ঢাকায় আসলাম। তখন ২০০২ সাল। তখন তো আস্তে, আস্তে বড় হচ্ছি। মনের ভিতরে একটা কষ্ট লাগলো যে বাবা আসলে সারা জীবনই কষ্ট করেই গেল। এরকম তখন ২ বছরের মতো বাবার সাথে থাকলাম। থাকার পরে একটা সময় বাবা আগে থেকে কিছুটা ভালো করছে। একসময় হঠাৎ আমারই এক ভাই ব্রাদার এখানে একটা লোক পাঠাইছিল। উনি এই আমাদের এই লেদার গুডস এর সাইডের কাজটা উনি করত। লেদারের মানিব্যাগ-ট্যাগ এগুলা বানাইতো, ইয়া করত। তো ওর কাছে আসলে তখন আমিও ছিলাম সাথে। উনি বলতেছে, "এমনি, এমনি আমি তো এই কাজ করছি। এগুলা দিয়ে আপনারা লেদারের প্রোডাক্ট বানাইতে পারেন। বিশেষ কইরা মানিব্যাগ যেটা, এটা আপনাদের এই ছোটখাটো টুকরা-টাকরি যেগুলা চামড়ার যে ছোট টুকরাগুলা হয়, এগুলা দিয়ে আপনি করতে পারেন।" তখন বাবা এক কথায় দুই কথায় উনি দেখলাম যে রাজি হয়ে গেল। খারাপ না আসলে, তো আমরা যদি এটা যদি করতে পারি। আবার উনার মাথায় একটা ছিল, আমিও আগে ব্যাগের কাজ করছি। বাবা আমাকে বলল, "তুমি কি বলো, পারবা?" আমি কই, "দেখতে পারেন। যেহেতু আমি ব্যাগের কাজ করছি, আমার কিছুটা এক্সপেরিয়েন্স, হয়তো এটা লেদারের আমার এতটা ইয়া নাই। হয়তো আমি দেখায়, দেখায় আমি পারবো।" ছোট্ট একটা রুমে একটা মানিব্যাগের কারখানা শুরু করলাম আমরা। প্রায় মাস ৩ আমরা কারখানাটা চালাই। আমরা যেই প্রোডাক্ট গুলা তৈরি করছি, পরে বাজারে নিয়ে যাওয়ার পরে যেই মানে দাম বা প্রাইস বলে, আমাদের কস্টিং এর চাইতেও মনে করেন যে অনেক কমে বলে। আমরা দেখতেছি যে ওইভাবে আমরা আগাইতে পারতেছি না। যার কারণে উনি দেখলো যে না, এটা তো আমার লস। আমার তো এমনিই নাই। তো আমি দেখা গেছে এভাবে কত লস দিমু। দরকার নাই। বাবা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখনই বন্ধ করে দাও। এটা আর দরকার নাই। ৩-৪ মাস যখন বাবা চালাইছে, তখন আমি এটা দেখার পরে দেখলাম যে আমার একটা কিছুটা হইলেও অভিজ্ঞতা হইছে। ১ সপ্তাহের মাথায়ও আমি ওদের যে মানিব্যাগ ওরা বানায়, ওটা আমি বানায় দেখাইছি। কয়, "তাইলে আপনি পারবেন।" তো ওর ওই কথাটা আমি মাথায় নিয়ে রাখছি। তখন বাবা বলতেছে, "দেখো, আমার যেহেতু পুঁজিবাট্টা নাই, তুমি এখানে আর লস দিও না। আমার পক্ষে সম্ভব না তোমারে আর কোন কিছু দিয়ে আমার হেল্প করা। আর তুমি পারবা না। আমরা বাপ ছেলে যেটা করতেছি এটাই যথেষ্ট। কাঁচা চামড়াটা এটা প্রসেসিং কেমিক্যালের দ্বারা প্রসেসিং করে আমরা এটাকে একদম ফিনিশড অবস্থায় নিয়ে আসতাম আরকি আমরা। পরে আপনার জুতা বা ব্যাগ বা চামড়ার দ্রব্য যা তৈরি করা যায়।" আর ওই যে বললাম যে মাস্টার বলল যে, "আপনি পারবেন।" তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে আমি এটাই করব। বাবারে আমি বলে দিলাম যে, "বাবা, আমি আসলে এটার ভিতরে তুমি যেটা করতেছো, এটা তুমি করো। আমি আমারটা নিয়ে আছি।" পরে উনি আমারে বলতেছে, "তাইলে তুমি আমার এখানে হিসাব করো কত টাকা কেমনে কি?" তখন আমি হিসাব করে দেখলাম প্রায় ১৪-১৫ হাজার টাকার মতো একটা হিসাব সম্ভবত। তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরেও বাবা তো উনি আমার একটু সময় দিছে যে, "ঠিক আছে, তুমি দেখো ২-৩ মাস।" তখন ওই যে মাস্টার ছিল, ওই মাস্টারে নিয়েই শুরু করছিলাম। এর মধ্যে আমি বাবার টাকাটা অনেক কষ্ট করে আমি মনে হয় ৩-৪ মাসের ভিতরে উনার টাকাটা আমি দিয়ে দিছি। এটা ২০০৪ এ। টাকা দিয়ে দেওয়ার পরে উনি আমারে বলতেছে, "তুমি আমারে টাকা দিছো। তুমি যে আমার কাছে ছিলা, তোমার তো একটা বেতন ছিল। তোমার তো একটা সেলারি ছিল। তো তুমি আমার টাকা না আমারে দিছো। তুমি যে আজকে এই ৩-৪ মাসে যে গেলা, যে তুমি আমারে কি দিছো? তুমি ব্যবসা চিন্তা করতেছো, এই সেই করতেছো। তুমি এটা কিছু করতে পারবা না। তুমি এই টাকা দিয়ে কি ব্যবসা হয়?" আমি কই, "বাবা, কি পারি না পারি এটা আল্লাহ আছে আমার একজন। আপনি দোয়া করেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করলে মনে হয় পারবো।" ব্যবসায়িক কোনো এক্সপেরিয়েন্স ছিল না এটার। পরিচালনারও কেউ ছিল না। আমি কিভাবে করব? কাজ করার মতো কোনো সরঞ্জাম বা কোনো মেশিনপত্র নাই আমার। তখন আমরা ২ জন। যখন ৪-৫ মাস হয়ে গেছে উনার আর ভাল লাগে নাই। উনি বলতেছে যে, "আমি তো এইভাবে আমি ধৈর্য ধরতে পারব না।" উনি একটা সময় রাত্রে বেলা আমরা ঘুমাইয়া আছিলাম ফ্যাক্টরিতে, হ্যাঁ? উনি রাত্রেবেলা আমার মেশিনপত্র, আসবাবপত্র যা আছে এগুলো সব উনি লুকাইয়া ফেলছে। রাত্রে তখন প্রায় ২:৩০-৩:০০। উঠায় বলতেছে, "দেখেন, আমাদের কারখানাতে সব চুরি হয়ে গেছে।" মানে ওর চিন্তা হইলো যে ও তখন চলে যাবো আমার এখান থেকে। এগুলা নিয়া চলে যাবো। এর আগে ওরে আমি একটা বকা দিছি যে, "আপনি তো ভাই কামচোর।" ওইটা ওর মাইন্ডে লাগছে। তো ঠিক আছে, আমি চুরি করে দেখাই দেব। তখন আমি তো মনে করেন যে রাত্রের বেলা আর আমার ঘুম আসে না। আমি তো মনে করেন মাথা ফালাইয়া দিছি যে আমার কি হইব এখন? আমি বাবার সাথে রাগ কইরা এটা করছি। আর এরপরে বাবারে আমি এটা কিভাবে জানামু? বা আমার এই মেশিনপত্র নিয়ে গেছে এই সেই। আমার বাবা তো আমার উপরে এমনিই রাগ করে। বাবারে যেয়ে জানাইলাম ব্যাপারটা যে, "বাবা, দেখেন এই ব্যাপার।" তখন বাবা কিছুটা বুঝতে পারছে। সবাই যখন জানছে ব্যাপারটা। কয়, "না, এখানে যেকোনো একটা গেম হইছে।" চোর এভাবে দরজা খুইলা
কারখানা থেকে মেশিনপত্র নিয়ে যাইবো, মালপত্র নিয়ে যাইবো। আবার আমি যে ব্যবহার করতাম আমার যে মানিব্যাগটা সহ উনি নিয়ে গেছে। এটা সকালবেলা পরে উনারা বিশ্লেষণ করল যে এটা হয়তো তুমি করছো নাহলে তোমার ওয়ার্কার করছে। এখানে তোমরা ২ জন ছাড়া আর কেউ ছিল না। আর এটা তোমাদের ভিতরে হইছে, যা হইছে হইছে। পরে উনারা বিশ্লেষণ কইরা ওরে যখন একটা ঘরে ডাইকা নিয়া যখন ভালো করে জিজ্ঞাসা করে বা ওরে একটা হুমকি-টুমকি ভয়-টয় দেখাইছে, তখন ও অটো সব বইলা ফেলছে যে, "দেখেন এই ঘটনা। আপনার ছেলে আমার এমনি বলছে, এগুলো করছে দেখে আমি এই জিনিসপত্র এগুলো সব সরাইয়া ফেলছি।" ওরে যখন বাবা ডাইকা নিয়ে অন্য রুমে আমার খুব খারাপ লাগছে যে একটা ছেলে ও তো কিছু করে নাই। ওরে খামাখা কেন টর্চারিং করতেছে বা ওরে আরেক রুমে নিয়ে এভাবে জিজ্ঞাসাবাদ করতেছে। এমনকি ও আবার যখন ওই রুমের থেকে বের হইছে উনারা যাইয়া ওর আগে দিয়া উনারা পিছে যাইয়া ওই মেশিনপত্র এগুলো নিয়ে আসছে। মানে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন। ওরে পার কইরা দিছে, এমনভাবে পার কইরা দিছে। দিয়া উনি আমারে বলতেছে, "এলা তুই কেমনে চালাবি চালাগা।" মানে উনি চাইতেছে যে, "এখনো ছাড়। এগুলা বাদ দে। তুমি চলে আসো আমার সাথে।" কিন্তু তারপরও আমি ভিতর থেকে আশা হারাই নাই। আমি উনার কথা একটুও এটা নেই যে আমি এটা ছেড়ে দিয়ে আমি চলে যাই। ঠিক আছে, দেন উনারে ইয়ে করে দেন। কিন্তু আমার ভিতরে আমি এতটুকু ইয়ে রাখছি যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করলে পারব। একটা সময় আমি যখন দেখতেছি যে একা তো সম্ভব না। আমার এক ফ্রেন্ড, নামটা নাই বললাম। মানে ওর সাথে আমার প্রায়ই দেখা হতো। দেখা হইলে ওরে জিজ্ঞাসা, "তুমি কি কাজ করো?" আমি এই কাজ করি। আমার ক্লাসমেট, একসাথে আমরা পড়ালেখা করছি। তো ও লেদার গুডস এর কাজ করে। তো আমি বললাম, "আমিও তো লেদার গুডস এর এভাবে শুরু করছি রে। আমি তো আসলে পারতেছি না, একা বুঝি না। তুই কি আমারে কোনো হেল্প করতে পারবি? তাইলে আমরা ২ জন মিলা করি চলো।" ওরে সাথে এনে আমি আবার কারখানায় কাজ-কাম শুরু করলাম ওইভাবে। একটা সময় ও ওই ব্যবসাটা আমার আর আসলে করতেই দেয় নাই তখন আর আমার। ওই ব্যবসাটা ও এমনভাবে উনি হযবরা লাগায় দিছে। একসময় ও নিজেই ওই ব্যবসার মালিক হয়ে গেছে, আমারে বের করে দিছে। তো আমি আর ওর সাথে আসলে ঝগড়া বিবাদে যাই নাই। এটা আর বাবাকেও জানাইনি। ওই সময়কার আমলে আমার প্রায় ৫০-৫৪ হাজার টাকা আমারে দেয়নি। তখন এর মধ্যে বাবার সাথে আমার লগে একদম বিরোধ। বাবা আর আমার কোনো খোঁজখবরই নেয় না। আমি যদি এই রাস্তার এই পাশে হাঁটি, বাবা আমারে দেখে ওই পাশে চলে গেছে। উনি আমার সাথে পরিচয় দিতেও রাজি না। এরকম একটা পর্যায়ে চলে গেছে। যতটুকু আমার এক্সপেরিয়েন্স ছিল এটা নিয়ে আমি আবার একটা জায়গায় জব করার জন্য লেগে গেলাম। যেহেতু আমার এখন ফ্যাক্টরি ও নিয়ে গেল। মাস ৬ আমি জব করলাম। করার পরে ওইখান থেকে আমি আরেকটু এক্সপেরিয়েন্স নিলাম। কাজ মোটামুটি আমি লেদার গুডস এর আর শিখার বাকি রইল না। তো একটা সময় বাবা দেখলাম যে বাবার মনে ইয়ে আসলো যে আসলে ছেলেটা তো চেষ্টা করতেছে। আমারে একদিন এভাবে ডাইকা নিয়ে এসে বলতেছে, "দেখ আমার তো আর এভাবে দেওয়ার সম্ভব না। তুই যেটা চাস যে ট্যানারিতে চামড়ার প্রসেসিং করতো ওইখানে আমাদের একটা রুম ছিল। তো ওই রুমেরই সাইডে একটা জায়গা ছিল খালি। তো ওই রুমে আমি আবার শুরু করলাম। বাবা চামড়ার প্রসেসিং করতো। তো উনার থেকে আমি টুকটাক চামড়া নিতাম। আবার টুকটাক করে আল্লাহর নাম লিয়ে আবার শুরু করলাম। প্রোডাক্ট তৈরি করি, ২০ টা ৫০ টা বানাই। মার্কেটে নিয়ে যাই। দেখা গেছে মাল তৈরি করি ঠিক আছে। এমনও সময় যেত আমার পকেটে টাকা থাকতো না। এই মার্কেটে যাইয়া আইসা দেখা গেছে অনেক সময় বাবার কাছে চাইতাম ৳৫০-১০০ চাইতাম যে, "আমাকে বাড়া দাও, আমি একটু মার্কেট যাবো, ইয়া করব।" উনি ওইটাও তখন আবার শুরু কইরা দিছে। "কি এর ব্যবসা করো? এগুলা দিয়ে কি এর ব্যবসা হয়? এগুলা হইলো? ঠিক আছে, এগুলা বাদ দাও।" তো পরে একটা সময় দেখতাম যে বাবার লগে থাকলে আসলে বাবা এটা দেখতে পারবো না। আমি বাবার থেকে সইরেই যাই। এখানেও থাকা সম্ভব না আমার। আসার পরেও এখানে থেকে আবার শুরু করলাম। যে প্রোডাক্ট গুলা বানাইতাম ৫০-১০০ মার্কেটে নিয়ে যাইতাম। দোকানদাররা আমাদের কাছ থেকে এমনও সময় মাল নিত, মনে করেন ৫০ টা মাল নিছি, ওইখান থেকে ২০ টা নিছে। ৩০ টাই রিটার্ন করে দিছে। এমনও সময় গেছি ৫০ টা মাল নিয়া মার্কেটে গেছি। আপনার মনে করেন যে ১ পিস মালও বেচতে পারিনি। অনেক সময় না খেয়ে চলে যেতাম। যে ওইখানে যাইলে হয়তো বিক্রি করে খাবো। ৩ টার ভিতরে আপনি যদি মার্কেটে থাকতে পারেন, তাইলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকে। তো আমি একদিন মাল নিয়ে যাবো। একটা গাড়ি চলতো ব্রাদার্স। এখান থেকে সোয়ারিঘাট নামায় দেয় ৳৫ ভাড়া। তো একদিন আমার পকেটে শুধু ৳৫ আছিল। খাইও নাই। মার্কেটে গিয়া আমি কি কয় যে বিক্রি করলে হয়তো মার্কেট থেকে কিছু খেয়ে নিবো। কাউন্টারে আমি গিয়া টিকিট চাইতে গেছি। উনি বলতেছে টিকিট ৳৬ হয়ে গেছে। আমিও দেখলাম টিকিটের মধ্যে ৳৬ লেখা। এখন আর ৳৫ নাই। আগে তো লেখা ছিল ৳৫। তো উনারে বললাম যে, "দেখেন মুরুব্বি, আমার কাছে তো আর টাকা নাই। আমার কাছে ৳৫ আছে। আপনি ৳৫ রাখেন। আমি তো ডেইলিই যাই। আপনার এই ৳১ আমি দিয়ে দিব আবার আসলে।" ৳১ র লেগে উনি আর আমার টিকিটটা দিল না। আমি গাড়িতে উঠতে পারি নাই। ২০০৭ এ। তখন বেড়িবাঁধে দাঁড়ায় একরকম কাঁদলাম। যে আমি ৳১ র জন্য যাইতে পারতেছি না। তার মধ্যে আমার ওই মালটাও সেল করতে হইব। জীবনটাই কি আসলে এরকমই যাইবো? এভাবেই যাইবো? তারপর আমি হাল ছাড়িনি। এমনও সময় গেছে, দেখা গেছে আমি দূর থেকে দেখছি বাস আসছে। বাসের সামনে যাইতে আমি বাস ধরতে পারব না। বাস চলে যাবো। কারণ আবার আরেকটা বাসের জন্য অপেক্ষা করলে আবার ০.৫ ঘন্টা। কারণ আমার মার্কেট টাইম ধরতে হইব। তো রাস্তায় অনেক সময় যে টহল পুলিশ থাকে না? পুলিশ ছিল। তো পুলিশের সামনে থেকে আমি দৌড় দিয়ে যখন যাইতে গেছি, পুলিশ সন্দেহ করছে আরকি। তা আমারে ধরছে ডাক দিয়া। "এই কি ব্যাপার, তুমি দৌড় দিলা কেন?" "গাড়িটা ধরতে পারব না, এইজন্য দৌড় দিচ্ছি।"
ওনারা শুধুই আমারে ধইরা ওইখানে হয়রানি করছে। খাড়া করে, চেক করে, চেক করে, কই থাকো, কি করো? তখনও বাসটা ধরতে পারিনি। তখন আমি কান্না করছি। কারণ আমি বাসটা ধরতে পারি নাই। কারণ আমার তো যাইতেই হইব। আমার তো মার্কেট যাওয়াটা দরকার। দেখা গেছে আপনার মার্কেটে গেছি, মাল বিক্রি করতে পারি নাই। আমার কাছে আসার ভাড়া নাই। কি করব? হেঁটে চলে আসছি। আমি পরে আস্তে ১ জন ২ জন, ২ জন থেকে ৩ জন আমি আস্তে হেল্পার আমি নিজের হাতে শিখাই। শিখাই ওদেরকে মনে করেন যে মোটামুটি একটা ইয়া করি। ১৫-২০ জন লোক আমার এখানে কাজ করে। নাম আমজাদ খন্দকার। আমি এখানে এই লেদারের এই মানে ডলা দিয়ে হুম, সফট করতেছি। আর বড় বাজ উঠলে তখন এই লেদার গুলা আলাদা করে কৃষি করে আলাদা করতেছি। ডিআরএম লেদারে জব করতেছি। ৩ বছরের মতো মহাজন অত্যন্ত ভালো মনের মানুষ। সুবিধা টাকা-পয়সা আমাদেরকে যথারীতিভাবে দিয়ে আর বিপদে-আপদে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। আমার নাম মোহাম্মদ মালিক মিয়া। ১২-১৩ বছর ধরে কাজ করি। আপার বানাইতাছি। আর এমনি মোটামুটি সব কাজই আমি পারি। হ্যাঁ, এরকম কইরা মোটামুটি আমি আস্তে একটু কইরা আমি কিছু দোকান ধরি মার্কেটে। ওদের সাথে ব্যবসা-বাণিজ্য করি। কিছু দোকানে আমি বাকি দেওয়া শুরু করলাম। বছর শেষে দেখা গেছে আপনি ৫০,০০০ ৳৬০,০০০ পাওনা হইছি। ওরা আমারে ৳৫,০০০ দেয়। ঈদের সময় বাড়িতে যাবো এখন। ওইরকম একটা সময় আমি তখন যে যাই হেল্পার গুলা বলেন, সেলারি দিয়ে আমি ওদেরকে বাড়ি পাঠানোর মতো অবস্থা আমার থাকতো না। মানে মাথাটা পুরাই নষ্ট হয়ে যেত। আরো কম দামে কিছু মাল তৈরি করে নগদ টাকা বিক্রি করত। যেটা নাকি আমি দোকানে দেখা গেছে ৳১০০ সেল করতে পারি। ওর কাছে মনে করেন যে ৳৮০ সেল করে ফেলছি। ২০০-৩০০ মাল বানাইয়া ওরে দিয়া হয়তো কোনরকম ওদেরকে বিদায় দিতাম বা অনেক সময় ওদেরকে বলতাম, "তোরা বাড়িতে যা, ওদের জন্য টাকা পাঠামু।" ওদেরকে দেওয়ার পরে আমি কারখানায় বসে কান্না করছি। আর বেশি কষ্ট পাইতাম এই মার্কেটে গেলে ওরা যখন টাকাটা না দিত, যে এত কষ্ট করি ওদের কাছে এই মালগুলা এনে ওরা বছর শেষে আমাদের টাকাটা দেয় না। কি করব? বাড়িতে তো যাইতে হবে, নিজের কাছে ভাল লাগে না। পরে তখন দেখা গেছে এমনও ঘরের ভিতরে ওই পুরান-ডুরান যেই মাল আছে এগুলো নিয়ে বাজারে নিয়ে বইসা বিক্রি করছি। যা পাইছি ১৫০০, ১,০০০, ২,০০০ এই টাকা নিয়ে আমি বাড়িতে গেছি। তো যাক আল্লাহ পাকের একটা ইয়া হইলো। আমারই এক স্যার আমারে আগে এই পড়াইতো, ইয়া করতো। একদিন রাস্তায় দেখা হইলো যে, "তুমি কি করো? কি আসো বিষয়?" আসলে এই ব্যবসা-বাণিজ্য করি। উনার অবস্থা ভালো ছিল না। উনি আবার বলতেছে, "আমিও বেকার আছি। তুমি চাইলে আমারে তোমার সাথে রাখতে পারো।" আসলে আমি উনারে এভাবে বলছি যে, "দেখেন আমি তো আসলে যেভাবে করি আমি নিজেই চলতে পারি না। আপনারা কিভাবে চালাবো?" সম্ভবত ১৫ সালের দিকে। এর ভিতরে অনেক প্রতারক, অনেকেরে এরকম বিশ্বাস করে মাল বানাইয়া দিছি। ওরা চলে গেছে। ওখানেও আমার অনেক কষ্ট হইছে। পরে উনি এগুলারে নিয়া দেখা গেছে বিভিন্ন জায়গায় দেখাইছে, করছে। আমি উনারে দেখায় দিলাম যে, "আপনি এভাবে যদি পারেন আমাদের কর্পোরেট লেভেলের কাজ হয়। হ্যাঁ? আপনি আমাদের যে দোকানগুলা আছে, এখানে দোকানদারের সাথে যেই পার্টিগুলা সাপ্লায়াররা আসে, আইসা যোগাযোগ করে আপনি ওদের সাথে যোগাযোগ করেন। ওরা আপনাকে দিবে।" পরে উনারে আমি এভাবে দেওয়ার পর উনি আস্তে আলহামদুলিল্লাহ এই ১ জন ২ জন কইরা উনি আমার ফ্যাক্টরিতে নিয়ে আসা শুরু করল। তো একটা সময় যখন ওই যে স্যার যখন দেখলো যে আমি ভালো করতেছি, হ্যাঁ? তখনই উনি মনে করেন যে আমার সাথে আর ভালো থাকতে পারেনি। উনি উনার মতো করে উনি আবার ফ্যাক্টরি-ম্যাক্টরি করছে, এই করছে, সেই করছে। আসলে উনিও কিছু করতে পারেনি। যখন দেখলাম যে না আমি ওই মার্কেটের চাইতে আমার কর্পোরেট লেভেল গুলা অনেক ইয়া হইছে। যে কাজগুলা আমি আগে মার্কেটে করতাম, আমি এগুলা এখন আস্তে একরকম বাদ দিয়ে দিছি বললেই চলে। আবার কর্পোরেট লেভেলের কাজগুলা, গিফট আইটেমের কাজগুলা কইরা আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি। আমরা যারা মনে করেন কষ্ট করে আসলে এটা করছি এরকমভাবে কেউ ধৈর্য সহকারে কেউ থাকে না। ছোট ভাইকে মানুষ করার দায়িত্বটা আমার কাছেই দিছিল। বাবা বলছে, "বাবার অবস্থা নাই। তুমি যেহেতু আমাকে টাকা-পয়সা দাও না, তুমি অন্তত ওর পড়ালেখার খরচটা তুমি দিয়ে ওরে পারলে মানুষ করো।" এর ভিতরেই আমি বিয়ে-শাদী করে ফেলছি। বা এই কষ্টের ভিতরেই টানা হেঁচড়ার ভিতরে বিয়ে-শাদী করে ফেলছি। ২০০৭-৮ সালে আমি বিয়েটা করছি। যেখানে আমার ফ্যাক্টরি ছিল এর পাশেই ওয়াইফরা থাকতো। দেখায় আমার ভাল লাগছিল। হ্যাঁ? তো ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছিল। ওইখান থেকেই আমরা নিজেরাই বিয়ে-শাদী করে ফেলি আরকি। করার পরে আব্বা এটা শুনে, শোনার পরে উনি আসলে এটা মানতে পারে না। তারপরেও উনি লাস্ট পর্যায়ে যেহেতু ছেলে করে ফেলছে, কি করবে? তারপর উনি ডাইকা নিছে। আমার ওয়াইফ উনি অসুস্থ হওয়ার পর উনার যেভাবে দেখাশোনা করছে, এটা উনার অনেক ভাল লাগছে যে না। পরে উনি আমার বলছে যে, "বিয়া যদি তুমি করেও থাকো, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি।" তো হঠাৎ বাবা আর থাকেই নাই। বাবা যখন পড়ছে বিছানায়, এর ২ মাসের মাথায় বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে আমার ফ্যামিলিগতভাবে এরকম একটা প্রেশার, হেন যে পাওনা-দেনা যারা ছিল, উনারাও মনে করেন যে আইসা আমাকে একেবারে ধরছে ওইভাবে। তার মধ্যে আমি টুকটাক ব্যবসা-বাণিজ্য করি। আর যারা আইসা প্রেশার ক্রিয়েট করছে, উনাদেরকে যখন যা পারছি, যেভাবে পারছি
আমি মনে করেন যে ওনাদের দেনাগুলো আমি শোধ করে দিছি। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে যে এখন আসছি যতটুকু পারছি, আসলে বাবা এটা দেখে যেতে পারেনি। এটাই হলো সবচাইতে মনের কষ্ট। যে আমি একটা সময় যেই লোক কিনা মার্কেটে ৫০ টা মানিব্যাগ নিয়ে বেচতে পারিনি। এখন আমার এখানে মনে করেন যে ২, ৪, ৫, ১০ জন কাস্টমার বসে থাকে এসে। আমি এখন মনে করেন যে শিডিউল দিয়া মাল দিতে হয় ওদের। যে এখানে ৫০ টা মাল বেচতে পারি নাই। এমন একটা পর্যায়ে সেটা আমার বাবা দেখতে পারেনি। অনেক বকা করতো আমারে যে, "তুই পারবি না কিছু।" তো ওইটাই আল্লাহ ছিল আমার সাথে। আল্লাহর সহযোগিতা। আল্লাহ আমারে চাইছে যে, "না তুই অনেক কষ্ট করছো।" যেই লোক কিনা ৳১ র জন্য মার্কেট যেতে পারি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমি ৫০-১ কোটি টাকার কাজ আমি করতে পারি। আল্লাহ পাক আমার এতটুকু সমর্থ দিচ্ছে। আমার বাবা জবের থেকে মানে চলে গেছে, মারা গেছে। বাবা তো আমি বাবার যত রকমের মানি বকা-বাদ্য বা যত ধরনের ইয়ে ছিল, আমি এটা সবসময় উনার দোয়া হিসাবে আমি এটা মাইনা নিছি। যে এটা হয়তো উনি আমারে দিছে আর আমি আমার ভিতরে হিংসা হিসাবে কাজ করছে। এটা যে না আমি কিছু করে দেখাইতে হইব। কিন্তু আজকে আমি বাবাকে দেখাইতে পারি নাই আরকি। আল্লাহ দিলে আমার ৩ টা মেয়ে। ছোট ভাই যখন বাবা থাকতে আমার ওর দায়িত্বটা দিছিল। বাবা মারা যাওয়ার পর ও আর পড়ালেখা করে নাই। ওরে আমার পাশে রাখতে চাইছি। একটা সময় আমার মা বা আমার ফ্যামিলিগতভাবে আরো যারা আছে বা বোন-জামাই যারা আছে ওরাও চায় নাই যে তুমি এত কষ্ট করো, তুমি নিজেই চলতে পারো না। তুমি ওরে আর কি মানুষ করবা? কি পড়ালেখা করাইবা? ওর চেয়ে ভালো ও তোমার মতো এটা না করে একটা কাজকর্ম শিখুক। প্রায় ৭-৮ বছর আরেক জায়গায় কাজকর্ম করছে। কইরা আইসা আবার আমার সাথে আছে। সেই সময়টায় আমি আমার ভাই বলেন, বন্ধু বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, কারো কাছ থেকে আমি কোনো হেল্প পাইনি। শুধু একমাত্র আমার আল্লাহ ছাড়া। আলহামদুলিল্লাহ আমার মা এখনো আছে। এর মাঝখানে আমার একটু মানে ঘোলাটে হয়ে গেছে ব্যবসা-বাণিজ্য। কিন্তু আলহামদুলিল্লাহ মানে পড়ে যাওয়ার মতো কোনো কিছু আসে নাই। লেদারটা আমরা এখন হেমায়েতপুর থেকে প্রসেসিং করে নিতে হয়। এটা আলাদা যারা জগার বা শিপার আছে, যারা ছোটখাটো শিপার আছে ওদের কাছ থেকে আমরা আরকি এগুলা কালেকশন করি আরকি। আগে আমি প্রথমত শুধু মানিব্যাগ দিয়ে শুরু করে আমি এখন লেদারের মানিব্যাগ বলেন, বেল্ট বলেন, লেডিস ব্যাগ, সাইড ব্যাগ, তারপরে লেদার জ্যাকেট বলেন। আর লেদারের সবই আলহামদুলিল্লাহ আমরা করতে পারি। তো এটা বলার অপেক্ষাই রাখে না যে আমরা লেদার ব্যবহার করি। আর অথেন্টিক লেদারটা আসলে চেনার বিষয় হলো যারা ইউজ করে, ব্যবহার করলেই বলতে পারে যে এটা লেদার নাকি। একমাত্র সহজ উপায়ে যারা চিনি না ওরা পুড়ে দেখলেই বুঝতে পারবে। আর লেদারটা সাধারণত আপনি যতক্ষণ আগুনে রাখবেন, হ্যাঁ? ততক্ষণে আপনার একটা এই সিনথেটিক বা পিওর ভ্যাকসিন যেটা বলেন সেটা আপনার মনে করেন যে সেকেন্ডের মাধ্যমে ওখানে আগুন লেগে যাবে বা পুড়ে যাবে। তো লেদারটা আপনার ২, ৪, ৫, ১০ সেকেন্ডেও কিছু হবে না।